চাঁদপুরে সারবাহী জাহাজে ডাকাতের হামলা, 7 জনকে হত্যা, 1 জন গুরুতর আহত। ডাকাতিতে বাধা দেয় হত্যাকাণ্ড ধারণা পুলিশের। ভোট ভাতের অধিকারে প্রয়োজনে রাস্তায় নামতে হবে। ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল, যৌক্তিক সময়ে নির্বাচন নিয়ে শঙ্কায় বিএনপি। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি, রূপপুরে অর্থ আত্মসাতের অভিযোগে টিউলিপকে জিজ্ঞাসাবাদ। এবং প্রতিটি খুনের বিচার করবে অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থানে শহীদ কিশোর আরাফাতের জানাজায় সার্জিস নাহিদরা। স্বাগত শান্ত বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসওয়ান নাফি এবং আমি সুমাইয়া রাত্রি। চাঁদপুরের মেঘনা নদীতে নোঙর করা সারবাহী জাহাজে ডাকাতের হামলায় 7 জন নিহত হয়েছে। প্রথমে ঘটনাস্থল থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে উদ্ধার করা হলে আরও 2 জনের মৃত্যু হয়েছে। ডাকাতিতে বাধা দেয়ায় এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে নৌপথে নিরাপত্তার জন্য নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক। তালহা জুবাইরের তথ্য ছবিতে বিস্তারিত। চট্টগ্রামের সিইউএফএল জেটি থেকে ইউরিয়া সার নিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ি যাওয়ার পথে রোববার রাতে চাঁদপুরে মেঘনা নদীতে লাইটারের জাহাজটি নোঙর করে। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আল বাখেরা জাহাজটিতে ডাকাতরা হামলা করে। সোমবার দুপুরে জাহাজের 5টি কক্ষ থেকে 5 জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে নৌপুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা। গুরুতর জখম অবস্থায় 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় আরও 2 জনের। নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ের এসআই শেখ আব্দুস সবুর জানান, 999-এ কল পেয়ে ঘটনাস্থলে আসেন তারা। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে জাহাজে ডাকাতি করতে বাধা দেয় এই হত্যাকাণ্ড। এখন পর্যন্ত আমরা মালিকের সন্ধান পেয়েছি। মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের নিয়ন্ত্রণাধীন একটি কার্গো জাহাজ, এবং এই জাহাজটি চট্টগ্রামের কাক্ষ থেকে সার বোঝাই করে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে যাচ্ছিল। এর বেশি আমরা এখনো কোনো পরিচয় পাইনি। আমরা 2টি মোবাইল উদ্ধার করেছি এবং মোবাইলের সংশ্লিষ্টতা ধরে আমরা সম্পূর্ণ ঘটনা উদ্ধারণ করতে সক্ষম হব। কোস্টগার্ডের চাঁদপুর অঞ্চলের কর্মকর্তা জানান, জাহাজের স্টাফরা হত্যাকাণ্ডের শিকার হলেও সারবাহী জাহাজটিতে লুটপাটের কোনো ঘটনা ঘটেনি। খবর পাওয়ার পরে এখানে স্পটে এসে দেখেছি প্রত্যেকটা কেবিনে একটা করে ডেড বডি, টোটাল 5টা ডেড বডি, 3 জন মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। যে 5টা ডেড বডি ছিল তারা একদম নর্মাল জীবন্ত মানুষের মতো কাঁথা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকা অবস্থায়, কিন্তু তারা মারা গেছেন। আর বাকি 3 জন মুমূর্ষু অবস্থা, তাদেরকে এভাকুয়েট করে আমরা সদর হসপিটালে পাঠাচ্ছি। যে সারের যে অংশটা যেখানে সার লোডের আছে, এই জায়গাটা এরকমই আছে। ওই ধরনের কোনো সিমটম আমরা পাচ্ছি না যে ডাকাতি হয়েছে, শুধুই এখানে তাদেরকে হত্যা করা হয়েছে, এতটুকুই বোঝা যাচ্ছে। তবে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক। এই নৌ রুট দিয়ে প্রতিনিয়ত অনেক জাহাজ চলাচল করে, এইরকম নিরাপত্তাহীনতায় সবাই ভুগছে বলে আমি মনে করি। আমরা অবশ্যই এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করব। তবে মূল যে এটা যদি আমরা একটা হত্যা বলি, এটা ডাকাতি বলি না কেন, সেটার আসলে একটা পুলিশ যে ইনভেস্টিগেশন আছে, সেটা নৌ পুলিশ বলেন বা আমাদের পুলিশ বলেন, তারা ইনভেস্টিগেশনটা করবে, সেখান থেকে আমাদের এটা বের হয়ে আসবে। নৌযানটির মালিক মেসার্স এইচপি এন্টারপ্রাইজ। এখন চাঁদপুর। বিএনপির লড়াইয়ের কারণে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পেরেছে ছাত্র জনতা। ঠাকুরগাঁও জনসভায় এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় প্রয়োজনে 5 আগস্টের মতো ভোট ভাতের অধিকার আদায়ে রাস্তায় নামার কথাও বলেন বিএনপি মহাসচিব। বিস্তারিত জাওয়াত মাহমুদের প্রতিবেদনে। নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের পাশাপাশি ভারতের অপপ্রচার ও সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে অবস্থান জানান দিতে শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির জনসভা। সোমবার দুপুর থেকেই সভায় জড়ো হতে থাকে জগন্নাথপুর, রুহিয়া, আউলিয়াপুর, ঢোলারহাট, জামালপুর সহ 22 ইউনিয়নের কর্মী সমর্থকরা। জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক। দীর্ঘ 23 বছর পর শিবগঞ্জ ডিগ্রি কলেজের মাঠে সমাবেশ স্থলে আসেন এই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আলমগীর। জনসভায় মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের ছদ্মবেশে বাকশাল কায়েম করেছিল আওয়ামী লীগ। বিএনপি 15 বছর লড়াই করেছে বলেই ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছে ছাত্র জনতা। বিএনপি 15 বছর লড়াই করছে বলেই তো তোমরা পারছো বাবা, নাইলে এই জায়গাটা তো তৈরি হতো না। 15টা বছর এই অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা একটা অবস্থা তৈরি করেছি। সেইখানে অবশ্যই তোমাদেরকে আমি সাবাসী দেই বা আমাদের কৃতজ্ঞতা জানাই যে তোমরা সাহস করে দাঁড়িয়ে গেছো। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ রাষ্ট্র কাঠামো ধ্বংসের পর এখনও নির্বাচনী ব্যবস্থা ঠিক করা যায়নি। 5 আগস্টের মতো ভোট ও ভাতের অধিকারের জন্য রাস্তায় নামার কথাও বলেন তিনি। আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান? চান নাকি? তাহলে কিন্তু ওই যেমন 5ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে নিজের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার টানার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য, সামাজিক মর্যাদা পাওয়ার জন্য। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশোধ নয়, সকলকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সমাবেশে যোগ দেয়া সমর্থকদের। 16 ডিসেম্বর প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হলেও সুনির্দিষ্ট দিনক্ষণ নিয়ে রাজনীতির মাঠে তুমুল আলোচনার মাঝেই সমাবেশে যোগ দিতে আসা ঠাকুরগাঁও 1 আসনের বিএনপির নেতাকর্মীরা বলছে, দেশি বিদেশি চক্রান্ত নস্যাৎ করে দিয়ে সম্প্রতির বাংলাদেশ বিনির্মাণে আগামী সংসদে সরকার গঠন করবে তাদের দল। জাওয়াত মাহমুদ, এখন ঠাকুরগাঁও। অন্তর্বর্তী সরকারের নির্বাচন অনুষ্ঠানে যে সময়ের ইঙ্গিত দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি। দলীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হওয়া নিয়ে সংশয়ে আছেন তারা। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে এনডিএম ও গণ অধিকার পরিষদের বৈঠক হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার কমিশন প্রধানরা যেহেতু জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়, তাই তাদের দেয়া বক্তব্য আমলে নিচ্ছে না বিএনপি। এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ মনে করেন, নির্বাচনের সময় ক্ষেপণে কোনো প্রয়োজনীয়তা নেই। এদিকে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হোসেন জানান, দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের সহযোগিতা করবে রাজনৈতিক দলগুলো। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমরা পরিষ্কার একটা রোডম্যাপ দেখতে চাই। সময়টা যেমন আমরা চাই যে জনগণের প্রধান অধিকার ভোট দেওয়ার অধিকার, এই অধিকারটা তাদের কাছে যত শীঘ্রই ফিরিয়ে দেওয়া যায়। কারণ যতই আমরা সংস্কার বা যেই ডিসিশনই নিতে চাই না কেন, সেটা একটা ম্যান্ডেট লাগবে। সার্বিক যে বর্তমান পরিস্থিতি দেশের, এগুলো নিয়েও আমরা আলোচনা করেছি এবং আমরা এটাও বলেছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় দ্রুত সংস্কার শেষ করে তারা যাতে একটি সুন্দর নির্বাচন আমাদের উপহার দিতে পারে, এই জন্য আমরা রাজনৈতিক দল যারা আছি আমরা এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। কি কারণে এত দীর্ঘ সময় নিয়ে নির্বাচনের সব টাইম ফ্রেম দেওয়া হয়েছে, এটা আমরা ঠিক বুঝতে পারছি না। কারণ এটার আমরা কোনো কারণ খুঁজে পাচ্ছি না এবং এইটার কারণ হিসেবে অনেকে অনেক কথা বলছে, সেটা জনমনে একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে বীর মুক্তিযোদ্ধাদের হেনস্থা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজেপি দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিডিআর হত্যা তদন্তে 7 সদস্যের কমিশন গঠন করা হয়েছে। বিস্তারিত আরিফ হোসেনের প্রতিবেদনে। কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে হেনস্থার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এরই মধ্যে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই বিষয়ে দোষীদের আইনের আওতায় আনতে বলা হয়েছে। সোমবার 229তম বিজিবি দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও পরিবারবর্গের সংবর্ধনা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টাও কঠোর অবস্থার কথা জানান। এবং যে দুষ্কৃতকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। এদিকে বিডিআর হত্যাকাণ্ডের 15 বছর পরে নতুন করে আবার তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিডিআর একটা পুরনো একটা কমিশন করার জন্য এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন, গতকাল রাত্রি উনি সিগনেচার করে দিয়েছেন এবং আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন।
2009 সালের 25 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দফতরে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন। সে সময় বিডিআরের সাধারণ সৈনিকদের বিচারের মুখোমুখি করলেও মূল অভিযুক্তরা রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তের দাবি জোরালো হয়। ওই ঘটনা তদন্তে স্বাধীন কমিশন গঠনের নির্দেশ চেয়ে গত মাসে রিট আবেদন করে সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। শুনানি শেষে 5 নভেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেয়। মামলা চলমান থাকায় কমিশন গঠন সম্ভব হচ্ছে না বলেও তখন জানানো হয়। পরে আবার সরকারের পক্ষ থেকে কমিশন গঠনের কথা জানানো হয়। বিডিআর হত্যাকাণ্ড সহ গণ অভ্যুত্থানের নিহতদের প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে কবে দেশে ফিরিয়ে আনা হবে সে প্রশ্নেরও উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনারে এক্সট্রাডিশন করার জন্য, এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে পদক্ষেপ নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। চিঠির উত্তর পেলে শেখ হাসিনাকে দেশে ফেরাতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা। আরিফ হোসেন, এখন, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের বিচারের জন্য নতুন তদন্ত কমিটিকে স্বাগত জানিয়েছে নিহত সেনা পরিবারের সদস্যরা। তাদের দাবি, এই হত্যাকাণ্ডে ইন্ধনদাতা, পরিকল্পনাকারী এবং যারা আগের তদন্তে বাধা দিয়েছে সবাইকেই তদন্তের আওতায় আনতে হবে। পূর্বের কমিশন সঠিক তদন্ত করতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে বিস্ফোরক মামলায় বন্দীদের দ্রুত মুক্তির দাবি জানান তারা। এই তদন্তটা সুষ্ঠুভাবে হওয়া উচিত, যেন জাতি জানতে পারে কারা এই ঘটনাটা ঘটিয়েছে, কে এটার ইন্ধনদাতা, কে অর্থদাতা, কারা কারা ইনভলভ ছিল পরিকল্পনাতে। আস্থাটা যদি শহীদ পরিবারের রাষ্ট্র হয় তাহলে কার্যক্রমে আমাদের দেখাতে হবে, সারা বাংলাদেশকে দেখাতে হবে। আমরা অবজার্ভ করছি, আমরা শহীদ পরিবারবর্গ বিশ্বাস করি এবং যেটা বলা হয়েছে আমাদেরকে অনেক আশা দেওয়া হয়েছে যে এই বিচার প্রক্রিয়া যতটুকু সম্ভব সুষ্ঠুভাবেই হবে। আমরা এই কারণে আশাবাদী। বাংলাদেশের রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন ব্রিটিশ রাজনীতিবিদ ও বর্তমান মন্ত্রিসভার সদস্য টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের বেশ কয়েকটি গণমাধ্যম জানায় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা স্থানীয় সময় রোববার তাকে জিজ্ঞাসাবাদ করেন। এর আগে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রায় 400 কোটি পাউন্ড অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের 5 সদস্যর বিরুদ্ধে। অভিযোগের তদন্তে নাম আসে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকেরও। বর্তমানে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের লেবার মন্ত্রিসভার সদস্য এবং ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মূল কাজ যুক্তরাজ্যের অর্থ বাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া। অবৈধভাবে সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমান, সিরাজগঞ্জ 2 আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরি ও বরগুনার সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিগত আওয়ামী লীগ সরকারের এসব মন্ত্রী এমপিদের স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা ও অভিযোগ তদন্ত চলমান রাখার কথা জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হাসান। ঢাকা 2 আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম আইন প্রতিমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়ামের সদস্য। আইন প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে অর্থের বিনিময়ে বদলি সহ বিভিন্ন ধরনের অভিযোগ ওঠে। এ সময় খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালনের সময় পচা গম কেনার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। গণ অভ্যুত্থানের পর 2রা ডিসেম্বর উত্তরা থেকে হত্যা মামলায় গ্রেফতার হন কামরুল। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে 6 কোটি 29 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন। বিভিন্ন সময় তিনি 15টি ব্যাংক হিসেব থেকে 21 কোটি 18 লাখ টাকা অস্বাভাবিক লেনদেন করেছেন, যা সন্দেহজনক হওয়ায় তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক। একই সঙ্গে কামরুল ইসলামের স্ত্রী তায়েবা ইসলাম, তার ছেলে ডাক্তার তানজির ইসলাম ও মেয়ে সেগুপ্তা ইসলামের সম্পদের বিবরণ দিতে নির্দেশ দিয়েছে দুদক।
এদিকে পটুয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমানের বিরুদ্ধে 23 কোটি 72 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে দুদক। তার স্ত্রী ফাতেমা আক্তারের বিরুদ্ধেও একই অভিযোগে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে সব তথ্য পেয়েছে দুদক। 15টি ব্যাংক হিসাবে 21 কোটি 18 লক্ষ টাকারও বেশি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এটি মামলা রুজু করা হয়েছে। জনাব মোহাম্মদ মহিবুর রহমান, প্রাক্তন প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ঢাকার বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 7 কোটি 64 লক্ষ 31,479 টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা, দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1), মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) ধারায় এটি মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে নানান সময়ে দুর্নীতি ও অনিয়মের সংবাদে বিতর্কিত সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি। দুদক বলছে ক্ষমতার অপব্যবহার করে 53 কোটি 13 লাখ টাকার স্থাবর অস্থাবর সম্পদ গড়ে তুলেছেন তিনি। 35টি ব্যাংক অ্যাকাউন্টে 2002 কোটি 66 লাখ টাকা অস্বাভাবিক লেনদেন করেছেন হেনরি, যা দুদকের কাছে সন্দেহজনক লেনদেন মনে হওয়ায় হেনরি ও তার স্বামী শামীম তালুকদারের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করেছে দুদক। জান্নাত আরা হেনরি, সাবেক সংসদ সদস্য, সিরাজগঞ্জ 2 আসন কর্তৃক তার বিভিন্ন পদবি এবং সংসদ সদস্য হিসাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক অপরাধমূলক অসৎ আচরণের মাধ্যমে অসাধু উপায়ে অর্জিত এবং তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 57 কোটি 13 লাখ 7,223 টাকা মূল্যের সম্পদ অর্জন এবং বুক দখলে রাখা একটি মামলা রুজু করা হয়েছে। 4 সাবেক এমপি ও মন্ত্রীর বিরুদ্ধে আসা আর্থিক দুর্নীতির অভিযোগ, অর্থ পাচারের জন্য সন্দেহজনক লেনদেন সহ অভিযোগগুলোর তদন্ত চলমান রাখতে তদন্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 172 জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে জানানো হয়েছে 24 ঘন্টায় আক্রান্তদের মধ্যে 34 জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে ঢাকা বিভাগে 67 জন, বরিশাল বিভাগে 17 জন, চট্টগ্রাম বিভাগে 17 জন, খুলনা বিভাগে 5 জন ও ময়মনসিংহ বিভাগে 4 জন ভর্তি হয়েছেন। এদিকে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 1,366 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে 564 জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি। মৌলভীবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্পের অনুমোদন বাতিল করেছে একনেক। বন্যপ্রাণীদের চলাচল এবং জীবনযাপনে বিরূপ প্রভাব পড়বে এমন আশঙ্কায় প্রকল্পটি বাতিল করা হয়েছে। আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় একনেক সভা। সভায় 1,974 কোটি টাকার 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, এলএনজি আমদানিতে নজর না দিয়ে বাপেক্সকে শক্তিশালী করে গ্যাস উত্তোলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কূপ খনন করে গ্যাস পাওয়া গেছে, এখন গ্যাস পাওয়ার পরে তো প্রক্রিয়াকরণ করতে হয় এবং কীভাবে কোথায় ব্যবহার করা হবে, সেটা কি একটা বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হবে নাকি ওটাকে পাওয়ার গ্রিডে দেওয়া হবে, ওটার জন্য কিছু যন্ত্রপাতির দরকার হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক মৌলভীবাজার, এটাকে বাদ দেওয়া খুব সোজা, কারণ এই অঞ্চলটা হলো একটা আমাদের নিজেদের দেশীয় আইন অনুযায়ী একটা জীববৈচিত্র্যের সংরক্ষিত এলাকা। 3.5 মাস জীবনের সাথে লড়াই করে হেরে গেলেন মাদ্রাসা শিক্ষার্থী কিশোর আরাফাত। শহীদ আরাফাতের জানাজায় উপস্থিত হয়ে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, গণ অভ্যুত্থানে প্রতিটি খুনের বিচার করবে অন্তর্বর্তী সরকার, এমনকি শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে। এ সময় সার্জিস আলম ও নাহিদ ইসলাম বললেন, শেখ হাসিনার নির্মমতা ভুলে গেলে চলবে না। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। কর্তৃত্ববাদী শেখ হাসিনার বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে ছুটে এসেছেন হাত পা হারানো অনেকে। কিছুক্ষণ পর আসলেন 12 বছর বয়সী শিক্ষার্থী আরাফাত, তবে লাশ হয়ে।
মাদ্রাসা থেকে নাজেরা পাশ করা আরাফাত 5 আগস্ট গুলিবিদ্ধ হয়। ভাঙে পাঁজরের হাড় ও মেরুদণ্ড। 3.5 মাস জীবনের সাথে লড়াই করে হেরে যায় 22 ডিসেম্বর রাতে। সোমবার তার জানাজায় আসেন তার জুলাই বিপ্লবের সহযোদ্ধা, আত্মীয় স্বজন ও অন্তর্বর্তী সরকারের ঊর্ধ্বতনরা। এ সময় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, গণ অভ্যুত্থানে মাদ্রাসা ছাত্রদের অবদানের প্রতিচ্ছবি শহীদ আরাফাত। সুষ্ঠু বিচার ও পুনর্বাসনের দাবি তার। এই ফ্যাসিবাদ বিরোধী এই মহান জুলাই বিপ্লবে মাদ্রাসার ছেলেরা যে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে সেটা আপনারা সবাই জানেন, দেখেছেন সাংবাদিকরা। এই ঋণ শোধ করবো আমরা বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে। এই ঋণ শোধ করবো আমরা ভারতীয় সম্প্রসারণবাদের মোকাবেলা করে। যে এই সবগুলো হত্যাকাণ্ডের বিচার হতে হবে, এই সবগুলো গণহত্যার বিচার হতে হবে। 1 নম্বর দাবি। 2 নম্বর, যারা শহীদ হয়েছে সেই সমস্ত পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম শহীদের স্বপ্ন থেকে বিচ্যুত না হওয়ার আহ্বান জানান। বলেন, অন্তর্বর্তী সরকারের আমলেই শেখ হাসিনার বিচার করতে হবে। কোন লক্ষ্য, কোন স্বপ্নগুলোকে সামনে রেখে আমার ভাইরা জীবন দিল অকাতরে, আমার ভাই বোনেরা রক্ত দিল অকাতরে। আমরা যেন আমাদের জায়গা থেকে সেই স্বপ্নগুলোর সাথে বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা কেউ না করি। আমরা যেন আমাদের দায়িত্বগুলো থেকে বিন্দুমাত্র বিচ্যুত না হই। তারা জীবন দিয়ে গেল, রক্ত দিয়ে গেল, আমরা যেন এই খুনি হাসিনাকে ভুলে না যাই। আমরা যেন এই বাংলার মাটিতে খুনি হাসিনা সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, এই নৃশংসতার সাথে জড়িত ছিল, তাদের যেন বিচার নিশ্চিত করি। আর হত্যার বিচার করা অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা হবে। আমাদের এই গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে এই প্রত্যেকটা খুনের বিচার করা। একটা বিচারও, একটা খুনেরও না বিচার হয়ে যাবে না, বিচার হবে। বাংলাদেশ যতদিন আছে, বাংলাদেশের যত রকমের গভর্নমেন্ট আছে, এইটা হবে আমাদের টপ প্রায়োরিটি। যেই আসুক, ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশকে স্বৈরাচার মুক্ত করতে সে রাস্তায় নেমেছিল। আমাদের সৌভাগ্য হয়নি শহীদ হওয়ার, কিন্তু আমরা যারা জীবিত আছি, আমাদের দায়িত্ব এই যে শহীদ হয়েছে যারা, হাজার হাজার শিশু, কিশোর এবং জনতা, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশকে নতুন করে গঠন করা। জানাজা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় রাখতে উচ্চ আদালতের ক্ষমতা ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপে কথা বলেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, আগের সরকারের আমলে বিচারপতিদের দলীয় কাজে ব্যস্ত রাখা হতো। সংস্কার চলমান প্রক্রিয়া জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ঐক্যমত থাকলে পরবর্তীতে কোনো রাজনৈতিক দল এলেও যেসব বিষয়ে সংস্কার আসবে তা পরিবর্তন করতে পারবে না। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিচার ব্যবস্থায় দলীয় কাউকে নিয়োগ দেয়া যাবে না। আগের সরকারের আমলে বিচারপতিদের দলীয় কাজে ব্যস্ত রাখা হতো বলেও মন্তব্য করেন তিনি। এই গত 10 বছরে যত কন্টেম্প পিটিশন হয়েছে, কোনো একটা কন্টেম্প পিটিশনের কোনো শুনানি করা যায় না। কোনো কোর্ট বলে যে আমরা আদালত অবমাননা, সরকারের কোনো এজেন্সি আদালতের আদেশ ভায়োলেশন করেছে, এটা আমরা শুনতে পারবো না। কারণ সংশ্লিষ্ট বিচারকদের উপরে চাপ সৃষ্টি করা হতো যে প্রশাসন যা করে করবে, কোনো কন্টেম্পটের শুনানি যদি করেন তার বেঞ্চ থাকবে না, এবং যারা এরকম শুনানির চেষ্টা করেছেন তাদের বেঞ্চ ভেঙে গেছে। যে আমাদের আইনগুলোর মধ্যে অনেক ভুল আছে, এগুলি কারেকশন করব। ইচ্ছা আছে যদি বছর খানেক সময় পাই অন্তত এই কাজগুলো করে যাব। তারপর অনেক কাজ বাকি থাকবে। তারপর পলিটিক্যাল পার্টির ওনারশিপের একটা ব্যাপার আছে, নেক্সট গভর্নমেন্ট এসে অনেক কিছুই বাতিল করে দিতে পারে। বাট আমার মনে হয় আমাদের ঐক্যমতটা যত সুশক্ত থাকবে, নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে ওটা বাতিল করাটা তত কঠিন হবে, তত অসম্ভব হবে। গত 16 বছরে জনপ্রশাসনের রাজনৈতিক দলীয়করণ, দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে।
সেখান থেকে প্রশাসনকে জনমুখী এবং রাজনৈতিক প্রভাব মুক্ত করাই বড় চ্যালেঞ্জ। চট্টগ্রামের সার্কিট হাউসে বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যরা। এদিকে সংস্কার কমিটির কাছে অনলাইনে সারা দেশ থেকে 1,05,000 নাগরিকের সুপারিশ জমা পড়েছে। হোসেন জিয়াদের প্রতিবেদন। গত 16 বছরে আমলাতন্ত্রের হাতে জিম্মি প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজাতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুল মঈদ চৌধুরীকে প্রধান করে গঠন করা হয় জনপ্রশাসন সংস্কার কমিশন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় পদোন্নতি, পদায়ন ও আর্থিক সুবিধা বঞ্চিত হয়েছেন অনেক কর্মকর্তা। গত 4.5 মাসে সাবেক সচিব, অতিরিক্ত সচিব সহ মোট 12 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার চট্টগ্রামে সংস্কার কমিশনের সভায় আইনজীবী, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। সেখানে উঠে আসে স্থানীয় জনপ্রশাসন থেকে সচিবালয়, সব জায়গায় রাজনৈতিক প্রভাব খাটানোর চিত্র। যারা ল মেক করে তারা ল ব্রেক করে। যখন সর্ষের মধ্যে ঢোক, তাহলে ডাক্তার হিসেবে আমাদের জনগণকে আগে আসতে হবে। প্রশাসনটা বন্ধ হয়, এটা আমার একটা প্রস্তাব। দ্বিতীয়ত হচ্ছে যে নিয়োগটা যাতে একটু সমাদিত করেন, যাতে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য একটা পোস্টের জন্য 2টা পোস্টের জন্য বারবার প্রতিযোগিতা না হয়। এ সময় সংস্কার কমিশনের সদস্যরা জানান, জনপ্রশাসন সংস্কারে অনলাইনে 1,05,000 মানুষ তাদের সুপারিশ পেশ করেছেন। সরকারের পক্ষ থেকে যে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়েছে, 3 মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা, আর মাত্র 1 সপ্তাহ সময় আছে। ইতিমধ্যে কমিশন অনেক কাজ করেছেন। জনপ্রশাসনের সেবাকে ঢাকামুখী না করে বিকেন্দ্রীকরণের সুপারিশ এসেছে অনেকের কাছ থেকে। সংস্কার কমিটির সদস্যরা বলেন, গত 15 বছর সরকার ও প্রশাসনের মধ্যে কোনো দূরত্ব ছিল না, তারা মিলেমিশে দুর্নীতি করেছেন। ঐতিহাসিক সময় অতিক্রম করছে বাংলাদেশ, সেইখানে প্রত্যেকটা নাগরিক দায়িত্বশীল চিন্তা ভাবনার অবকাশ এখন আমাদের আছে, এবং আপনাদের কাছে এজন্য এসেছি যে আমরাও একটা এরকম উন্নত জাতি হতে চাই। আগামী 31 ডিসেম্বর জনপ্রশাসন কমিশন তাদের সুপারিশ জমা দেবে। হোসেন জিয়াদ, এখন চট্টগ্রাম। 5 আগস্টের পর ঢাকায় নানা অপরাধের মধ্যে ছিনতাই আর ডাকাতির ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। মহানগরীর আওতাধীন 50টি থানায় গত 1.5 মাসে 35 জনের বেশি ছিনতাইয়ের শিকার হয়ে মামলা করেছেন, আর ছিনতাইকারীদের হাতে নিহত হয়েছেন অন্তত 4 জন। সোমবার এক সংবাদ সম্মেলনে ডিএমপি জানায়, বিশেষ অভিযানে 24 ঘন্টায় রাজধানী থেকে পেশাদার 93 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অধিকাংশই মাদকাসক্ত। রাব্বি হোসেনের প্রতিবেদন। বন্ধুদের সঙ্গে কক্সবাজারে ঘুরতে যাওয়ার কথা ছিল হাফিজ কামরুল হাসানের। গত 18 ডিসেম্বর রাতে রায়েরবাগের বাসা থেকে সায়দাবাদ বাস টার্মিনালে যাওয়ার জন্য বেরো হয়েছিলেন তিনি। অথচ পথে ছিনতাইকারীর ছুরির আঘাতে প্রাণ হারান কামরুল। গণঅভ্যুত্থানের পর রাজধানী ঢাকায় বাড়ছে ছিনতাই আর ডাকাতির ঘটনা। আইন শৃঙ্খলা বাহিনীর নানা উদ্যোগ, অভিযানেও তেমন ফল মিলছে না। ডিএমপি ও আদালত সূত্রে জানা গেছে, মহানগরীর আওতাধীন 50টি থানায় গত 1.5 মাসে 35 জনের বেশি ছিনতাইয়ের শিকার হয়ে মামলা করেছেন। ঢাকা বিভাগে ছিনতাইকারীদের হাতে নিহত হয়েছেন অন্তত 4 জন। এবার ডিএমপির বিশেষ অভিযানে 24 ঘন্টায় রাজধানী থেকে পেশাদার 93 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদপুরে ছিনতাইয়ের সময় চাপাতি দিয়ে ভুক্তভোগীর কান কেটে ফেলার ঘটনায় জড়িত 4 জনও রয়েছে এই তালিকায়। সংবাদ সম্মেলনে ডিএমপি জানায়, গ্রেপ্তার অধিকাংশই মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতেই ছিনতাইকে পেশা হিসেবে বেছে নিয়েছে তারা। কাউরান বাজারে দেখা যায় যে মুরগির ট্রাক থেকে পিছন দিয়ে উঠে পট করে ঢুকে মুরগি টানে নিয়ে যাচ্ছে, মোবাইল টানে নিয়ে যাচ্ছে, কার্টুন নামায় নিচ্ছে, বিভিন্ন ধরনের এই যে পণ্যবাহী যে ট্রাকগুলো, এগুলো থেকে পিছন দিক থেকে এই যে ছোট ছোট বাচ্চা পোলাপান, এগুলোকে আমরা আশা করতেছি অ্যারেস্ট করে ফেলবো। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, রাজধানীতে ছিনতাই রোধে বাস স্টেশন, ব্যবসায়িক এলাকাগুলোতে টহল বাড়ানো হয়েছে। ছিনতাইপ্রবণ এলাকা চিহ্নিত করা হচ্ছে। চক্রের নেপথ্যে যারা আছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এসি, এডিসি তাদেরকে আমরা নিয়োগ করেছি। প্রত্যেক রাতে তার ডিভিশনের ডিসি সাহেবের যে জুরিডিকশন যতটুকু এলাকা, ওই এসি সাহেবের অতটুকু এলাকা, রাত্রে যেহেতু রাস্তা ফাঁকা থাকে, এই এলাকায় সে গাড়ি নিয়ে মুভে থাকবে এবং সব পেট্রোলগুলোকে সে তদারকি করবে। এদিকে একবার ধরা পড়লে ছিনতাইকারীরা যাতে সহজে জামিন না পায় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। রাব্বি হোসেন, এখন, ঢাকা।
বিদেশি নৌবাহিনীর সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য বাড়িয়ে আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকালে চট্টগ্রামে বাংলাদেশের নেভাল একাডেমিতে নবীন অফিসারদের কমিশন প্রাপ্তি উপলক্ষে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় নৌপ্রধান আরও বলেন, নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডগুলোর জাহাজ নির্মাণের সক্ষমতা তৈরি হওয়ায় দেশের অর্থনীতি গতিশীল হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ শিপ বিল্ডিং নেশন হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি পেয়েছে। দীর্ঘ 3 বছরের প্রশিক্ষণ শেষে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এবার 42 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। এদের মধ্যে নারী কর্মকর্তা রয়েছেন 7 জন। এবার খেলার খবর শুরু হয়েছে। বিপিএল মিউজিক ফেস্ট 11তম আসরের উদ্বোধন ঘোষণা করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আজকের আয়োজনে মূল আকর্ষণ পাকিস্তানের বিখ্যাত শিল্পী রাহাত ফতে আলী খান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব। চলে যাচ্ছি তার কাছে। সাহাব, উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি কেমন দেখছেন? রাহাত ফতে আলী খান কখন মঞ্চে আসবেন? ধিকি ধিকি আগুন জ্বলে ফিরিয়ে দাও, এমন গানে তারুণ্যের যে বিজয়, সেই বিজয়ে বিপিএল এর মূল খেলা শুরুর আগে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে সেই জুলাইয়ের গণ অভ্যুত্থানকে তুলে ধরবার চেষ্টা, এবং সেই চেষ্টায় হাজারো তরুণ কিন্তু এখানে সমবেত হয়েছেন এবং ব্যান্ড মাইলস এবং তার ব্যান্ড দল মিলে সন্ধ্যা 7টা থেকে কিন্তু সন্ধ্যা 8টা পর্যন্ত তাদের গান করার কথা রয়েছে। ইতিমধ্যেই তারা পুরো স্টেডিয়ামের দর্শকদের মাতিয়েছেন। তার যেই গান, সেই গানে সুর মিলিয়েছে উপস্থিত দর্শকেরা। এর আগে জেফার রহমান এবং তার দল জুলাইয়ের গণ অভ্যুত্থানকে তুলে ধরবার জন্য একটা 2 মিনিটের শো করেন এবং পরবর্তীতে সঞ্জয় মুজারা কিন্তু তাদের পারফর্ম করেছেন। তার আগে বিসিবির যিনি প্রেসিডেন্ট ফারুক আহমেদ, তিনি স্বাগত বক্তব্য রেখেছিলেন এবং এর পরপরই কিন্তু যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি এখানে এসে মঞ্চে কথা বলেছেন এবং যে উপদেষ্টা হাসান আরিফ তার জন্য 1 মিনিটের শোক পালন করেছেন। এখনো পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দর্শকেরা টিকিটের জন্য টিকিট কাউন্টারে সারিবদ্ধভাবে লাইন ধরে আছেন, নতুন করে দর্শক ঢুকছেন এবং রাহাত ফতে আলী খান, যার জন্য মূল প্রতীক্ষা মানুষের, সেই প্রতীক্ষার অবসান কিছুক্ষণের মধ্যে ঘটতে যাচ্ছে। রাত 9টার দিকে তিনি মঞ্চে উপবিষ্ট হবেন। তার আগে বিপিএল সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন তারা তাদের যে বক্তব্য তুলে ধরবেন, পুরো বিপিএল জুড়ে তাদের পরিকল্পনাগুলো কিভাবে কাজ করবে, কি কি পর্যায়ক্রমিক উপায়ে তারা তাদের পরিকল্পনাগুলো ইমপ্লিমেন্ট করবেন, সেই ব্যাপারগুলো তারা আধা ঘন্টার একটা বক্তব্যের অংশ রয়েছে, সেখানে তারা তাদের পরিকল্পনাগুলো উপস্থাপন করবেন। এরপরেই যেই মূল আকর্ষণ এই অনুষ্ঠানটা যদি চমক বলা হয়, তাহলে সেই চমক দেখার অপেক্ষায় কিন্তু দর্শকরা এখনো নতুন করে এই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের যেই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ এবং সেখানে দর্শকদের জন্য যেই আসন, সেই আসন গ্রহণ করার জন্য কিন্তু অপেক্ষা করছেন এবং ভেতরে ঢুকছেন। রাহাত ফতে আলী খানের পুরো 3 ঘন্টা মঞ্চ মাতানোর কথা রয়েছে তার গান দিয়ে, এবং একই সঙ্গে কিছু মিশ্র প্রতিক্রিয়াও আছে দর্শকদের মধ্য থেকে, এবং সেই প্রতিক্রিয়ার দিক থেকে আসলে যেটা বলা যায় সেটা হচ্ছে যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান জুড়ে তাদের যেই আশা আকাঙ্ক্ষা, সেটার প্রতিফলন ঘটবে। শুরু হয়েছে বিপিএল মিউজিক ফেস্ট। সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব। এর সাথে শেষ করব শান্তবাজার। তার আগে শিরোনামগুলো আরও একবার। চাঁদপুরে সারবাহী জাহাজে ডাকাতের হামলা, 7 জনকে হত্যা, 1 জন গুরুতর আহত। ডাকাতিতে বাধা দেয় হত্যাকাণ্ড, ধারণা পুলিশের। ভোট ভাতের অধিকারে প্রয়োজনে রাস্তায় নামতে হবে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। যৌক্তিক সময় নির্বাচন নিয়ে শঙ্কায় বিএনপি। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি। রূপপুরে অর্থ আত্মসাতের অভিযোগে টিউলিপকে জিজ্ঞাসাবাদ। এবং প্রতিটি খুনের বিচার করবে অন্তর্বর্তী সরকার। গণঅভ্যুত্থানে শহীদ কিশোর আরাফাতের জানাজায় সার্জিস নাহিদরা। এই ছিল শান্তবাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekontv।